জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। আমার তাপে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমার তাপে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, 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 বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এক প্রিয় পুষ্প, প্রকৃতির আহ্বানে কমল কুঁড়ে হয় বিকশিত। আবহমান বাংলার ইতিহাসের আহ্বানে আরেক কমল হয় আবির্ভূত। বাংলাদেশের হৃদয় কমল, প্রভাতী সূর্য ইঙ্গিত বাহে কমল আসছে। বগুড়া জেলার বাগবাড়ি অঞ্চলের ছায়াঢাকা এক গ্রামে দাদা মরহুম মৌলভী কামাল উদ্দিন, দাদি মরহুমা মিসিরুন্নেসা, নানা মরহুম আবুল কাশিম, নানি মরহুমা রহিমা খাতুন, পিতা মরহুম মনসুর রহমান ও মাতা মরহুমা জাহানারা খাতুন রানীর এক সম্ভ্রান্ত বংশে। এই বাড়িতে 1936 সালের 19 জানুয়ারি পিতামাতার 5 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন কমল ওরফে জিয়াউর রহমান। বীর মুক্তিযোদ্ধা, মহান দেশপ্রেমিক, বাংলাদেশে জাতীয়তাবাদের উদ্গাতা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কলকাতার হেয়ার স্কুলে লেখাপড়া শুরু হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমার আশঙ্কায় জিয়া চলে আসেন বাগবাড়িতে গ্রামের স্কুলে। 47 সালে ভারত বিভাগের ফলে তার পিতা চাকুরি সূত্রে বদলি হয়ে যান পাকিস্তানের করাচিতে। মেধাবী, উদ্যমী ও মার্জিত স্বভাবের জিয়া করাচির একাডেমি স্কুল থেকে 52 সালে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন করাচির ডিজে কলেজে। তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে দেশবাসীর সেবা করা। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ ফেরত তার চাচা ক্যাপ্টেন ডাক্তার মমতাজুর রহমানকে দেখে সামরিক বাহিনীর নিয়ম শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শে জিয়া উজ্জীবিত হন। তাই তিনি ভর্তি হন 53 সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে। 55 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমান্ডো ট্রেনিং গ্রহণ করে সুদক্ষ প্যারাট্রুপার হিসেবে সুখ্যাতি অর্জন করেন জিয়া। ওই বছরে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। দিনাজপুর শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, ফেনী জেলার ফুলগাজী থানার শ্রীপুর গ্রামের আদি নিবাসী মরহুম সিকান্দার আলী মজুমদার ও শ্রদ্ধেয়া তৈয়বা মজুমদারের তৃতীয় কন্যা মুসাম্মদ খালেদা খানম পুতুলের সঙ্গে
মুদিপাড়ার এই বাড়িতে 1960 সালের এক শুভ মুহূর্তে জিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুরু হয় দুজনের দীর্ঘ কর্মময় আদর্শবাদী জীবনের শুভযাত্রা। দাম্পত্য জীবনে কেবল সহধর্মিনী নয়, নীতি ও আদর্শেও সহমর্মী সহকর্মী ছিলেন বলেই বেগম খালেদা জিয়া পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব লাভ করেন। তাদের দুই সন্তান তারেক রহমান বিনু ও আরাফাত রহমান কোকো। 63 সালে ক্যাপ্টেন জিয়া ছিলেন সামরিক গোয়েন্দা বাহিনীতে। 65-তে পাক ভারত যুদ্ধে খেমকারান রণাঙ্গনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। 66-তে সামরিক একাডেমিতে প্রশিক্ষক থাকাকালীন কোয়েটা স্টাফ কলেজ থেকে পিএসসি উপাধি লাভ করেন। 69-এ যাদবপুর সাব ক্যান্টনমেন্টে 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন জার্মানিতে যান উচ্চতর প্রশিক্ষণে। সামরিক বাহিনীতে থাকাকালীনই তিনি অনুভব করেছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও স্বার্থপরতা। বেদনার সঙ্গে লক্ষ্য করেন বাঙালিদের প্রতি অবহেলা ও ঘৃণ্য বঞ্চনার অজস্র দৃষ্টান্ত। 70 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে জিয়া যান চট্টগ্রামে। গণতন্ত্র, স্বাধিকার ও স্বাধীনতা কামী অগ্নিগর্ভ সমগ্র জাতির স্পন্দন অনুভব করে জিয়া প্রচণ্ড পরিশ্রমে তার ব্যাটালিয়নকে গড়ে তোলেন এক জাতীয় বিপ্লবী মুহূর্তের জন্যে। 1970 সালেই পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা তা মেনে নিতে অস্বীকার করে। এর ফলে পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিবাদ দানা বেঁধে ওঠে। 71 সালের 25শে মার্চ পাকিস্তানি ডিক্টেটর ইয়াহিয়া খানের বর্বর সৈন্যবাহিনী ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুরতায় ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাংলাদেশের ওপর। সমগ্র জাতি তখন দিশেহারা, নির্বাক, নেতৃত্বহীন। জিয়া তখন জ্বলন্ত বারুদের মতো গর্জে উঠলেন। 25শে মার্চ রাতেই বিপ্লবোদ্যানে সমবেত অনুগত সৈনিকদের সামনে গুলি ছুঁড়ে ডাক দিলেন বিদ্রোহে। মৃত্যুঞ্জয়ী জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিশেহারা আক্রান্ত জাতির উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিলেন 26শে মার্চ। Major Ziaur Rahman of Shadhin Bangla Liberation Army says, it is reported that more Pakistani Punjabi troops and armaments have been brought to Chittagong and Dhaka by the sea route and by air. I therefore, on behalf of the people of Bangladesh, request all the peace-loving countries of the world to give immediate recognition to the Shadhin Bangladesh and extend physical assistance of all types to liberate the democratic-minded people of Bangladesh. Under circumstances, I hereby declare myself as a provisional head of the Shadhin Bangla Liberation Government. I urge upon the people of Bangladesh to continue this freedom movement with increased vigor and intense sense of devotion. By the grace of God, victory is ours. একটি দুঃসাহসী, বিদ্রোহী, বিপ্লবী স্বাধীনতার কণ্ঠস্বর সারা বাংলার ইধারে ছড়িয়ে পড়ল। পাকিস্তানিদের বর্বর আক্রমণের জবাব আর একতরফা নয়। সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা পাল্টা আঘাতে জর্জরিত করে তোলে শত্রুদের। মুক্তিযুদ্ধের শুরুতে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার জিয়া। যুদ্ধের সুবিধার্থে তখন বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। জিয়া দায়িত্ব পেলেন 11 নম্বর সেক্টরে। জিয়ার নামের প্রথম অক্ষর জেড দিয়ে গঠিত হয় জেড ফোর্স। জেনারেল এম.এ.জি. ওসমানের প্রধান সেনাপতিত্বে মেজর শফিউল্লাহর এস ফোর্স, মেজর খালেদ মুশারফের কে ফোর্স ও মেজর জিয়ার নেতৃত্বে জেড ফোর্সের দুঃসাহসী সংগ্রাম শুরু হয় হানাদারদের বিরুদ্ধে। আক্রমণাত্মক সেনা নায়ক হিসেবে জিয়া কামালপুর, বাহাদুরাবাদ ও নকশি যুদ্ধে হানাদার বাহিনীকে চরম শিক্ষা দেন। 30 লক্ষ লোকের শহীদান, 2 লক্ষ নারীর সম্ভ্রম ও
ও হাজার হাজার কোটি টাকার সম্পদ হারিয়ে বাংলাদেশ স্বাধীনতার পতাকা নিয়ে আবির্ভূত হয় পৃথিবীর ইতিহাসে। অভ্যুদয় ঘটে ৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের কলঙ্কিত পরাজয়ে স্বাধীন সার্বভৌম গর্বিত বাংলাদেশে। জিয়া মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকার প্রতিদান প্রত্যাশা না করে কুমিল্লা সেনানিবাসে ব্রিগেড কমান্ডার হিসেবে যোগ দেন। আত্মনিয়োগ করেন দেশপ্রেমের চেতনায় সেনাবাহিনী গড়ে তুলতে। ৭২ সালে জিয়া কর্নেল, পরে ব্রিগেডিয়ার এবং এই বছরই তিনি ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব লাভ করেন। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য জিয়া ভূষিত হন বীর উত্তম পদকে। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে দেখা দেয় অরাজকতা, দুর্নীতি, হত্যা, সংঘর্ষ, সন্ত্রাস, দেখা দেয় করুণ দুর্ভিক্ষ। স্বাধীন জাতি হিসেবে অতৃপ্ত বাংলাদেশে ৭৫ সালের ১৫ই অগস্ট তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। খন্দকার মোস্তাককে দেখা যায় রাষ্ট্রপতি পদে। মেজর জেনারেল জিয়াকে নিযুক্ত করা হয় সেনাবাহিনীর প্রধান হিসেবে। ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে খন্দকার মোস্তাক ক্ষমতাচ্যুত হন। বিচারপতি সাইম হন রাষ্ট্রপতি। জেনারেল জিয়াকে করা হয় গৃহবন্দী। এক চরম অরাজকতার সৃষ্টি হয়, জেগে ওঠে সিপাহী জনতা। মুক্তিযোদ্ধা জিয়া তখন বের হয়ে আসেন সাময়িক অবরোধ চূর্ণ করে ৭৫-এর ৭ই নভেম্বর। সিপাহী জনতার ডাকে ও সারা দেশের আহ্বানে আবারও উচ্চারিত হল ৭১-এর সেই অকুতভয় অনলবর্ষী কণ্ঠ, আমি জিয়া বলছি। এক ঐতিহাসিক প্রয়োজনে, জাতির কাঙ্ক্ষিত আবেদনে বিপ্লবের ক্রান্তিকালে জিয়া বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে আসীন রেখে নিজ কাঁধে তুলে নেন যুদ্ধোত্তর বাংলাদেশের নবজাগরণের দায়িত্বভার উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে। সমগ্র জাতির উন্নয়ন প্রত্যাশী জিয়া দেখা দিলেন অরাজকতার অন্ধকারে অগ্রগতির নতুন সূর্য হিসেবে। টেকনাফ থেকে তেতুলিয়ায় শুরু হলো কোটি কোটি মানুষের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য। দেশের আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন, চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু, শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড, পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড, সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না, প্রশ্নপত্র ফাঁস করলে ৪ বছরের জেল। নদীমাতৃক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কা বাঁধ। মাওলানা ভাসানী বিক্ষুব্ধ জনতার পক্ষে প্রতিবাদে হন সোচ্চার। প্রচন্ড পরিশ্রমে ক্লান্ত মাওলানা ভাসানী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন। জিয়াকে লক্ষ্য করে একবার তিনি বলেছিলেন, দুর্নীতি ও স্বজন প্রীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক তিনি আর দেখেননি। দেশনায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায়।
খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদি, এক ফসলা জমিকে 3 ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণের বাংলাদেশকে। অসুস্থ রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে ৭৭ সালের ২১ এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্বভার। জাতির উদ্দেশ্যে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। সেই কারণে আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। সবুজ বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবকে ভিত্তি করে তিনি ঘোষণা করলেন স্মরণীয় ১৯ দফা। সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। শাসনতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা। সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা। প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে তার ব্যবস্থা করা। দেশে কাপড় উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় নিশ্চিত করা। কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা। সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা। সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা। প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। দুর্নীতিমুক্ত, ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। গণতান্ত্রিক চিন্তায় জাতির কাছে গ্রহণযোগ্য করার জন্য জিয়া দিলেন গণভোট। স্বনির্ভর বাংলাদেশের সার্থক নেতা জিয়া জাগ্রত জনতার রায়ে হন বিজয়ী। বহির্বিশ্বে বাংলাদেশকে গৌরব দীপ্ত করতে জিয়া যান লন্ডনে কমনওয়েলথ সম্মেলনে। দেখা করেন ব্রিটিশ নেত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে। আলোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কালাহানের সঙ্গে। দক্ষিণ এশিয়ার 7টি দেশের 100 কোটি মানুষের সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক সার্ক। এই সার্ক ছিল দূরদর্শী জিয়ার চিন্তার ফসল। সার্ক গঠনের জন্য তিনি আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, নেপালের রাজা বীরেন্দ্র, ভুটানের রাজা ওয়াংচুক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে ও প্রেমাদাসা, ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও।
মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার ব্যবস্থা করলেন। মুক্তিযুদ্ধের স্মৃতি মিনারও তার অনুপ্রেরণায় মুক্ত হয়ে ওঠে। করলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন। শহীদ মিনারে দিলেন পুষ্পস্তবক। মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা ও যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য জিয়া তৈরি করলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল এম.এ.জি. ওসমানী। ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদপ্রার্থী জিয়া সমগ্র জাতির সামনে ঘোষণা করেন, ইতিহাস আছে, ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ। আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের আচার ব্যবহার, চিন্তাধারা, এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বতন্ত্র। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এটাই হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। সচেতন ও জাগ্রত জনতা রায় দিল জিয়াই রাষ্ট্রপতি। অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া। ৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে বলেন, ব্যক্ত করার সময় আমি এই ওয়াদা করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার ১ সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। সেই অনুযায়ী আগামী ৯ এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা। আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হলো। কৃষি ক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে জিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। কেবলমাত্র দ্বিগুণ করতে হবে, ৩ গুণ করা যায়, কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন। ২ নম্বর, সমস্ত রাস্তার ২ ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার ২ পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন, কৃষি আমাদের প্রধান সম্পদ। কৃষি ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নামতে হবে, অসম্ভবকে করতে হবে সম্ভব। তাই শুরু হলো সবুজ বিপ্লব। পল্লী উন্নয়ন পরিষদ হলো গঠিত। মাছের চাষে জিয়ার ছিল অফুরন্ত উৎসাহ। গবাদি পশুর উন্নয়ন প্রকল্পেও ছিল তার আগ্রহ। পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনলেন জিয়া। জনগণের কাছে প্রশাসনকে জবাবদিহিমূলক করার জন্য ঘোষণা করলেন প্রশাসনিক রূপরেখা। আমরা স্বাধীন হয়েছি আবার কারো তাবেদার হওয়ার জন্য নয়, এবং তাবেদার আমরা হইনি। সমস্যার সমাধান আসতে হবে জনগণের কাছ থেকে। বাংলাদেশে জাতীয়তাবাদী হবে রাজনীতির মূল ভিত্তি। জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য। শোষিত বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ সমবায়কে উৎসাহ দিতেন জিয়া। জনগণের সুবিধার্থে
বুড়িগঙ্গা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। যোগাযোগ ব্যবস্থাকেও দিতেন প্রচুর গুরুত্ব। সর্বনাশা বন্যা থেকে ঢাকা মহানগরীকে বাঁচাতে করলেন ডিএনডি বাঁধ। ঢাকা মহানগরীর সামগ্রিক সুবিধার জন্য ৭৮ সালের ৩০শে সেপ্টেম্বর তিনি ঢাকা পৌরসভাকে পরিণত করেন মিউনিসিপ্যাল কর্পোরেশনে। জনতার চাহিদায় টেলিভিশনকে করেন জিয়া রঙিন বর্ণাঢ্য। শেরে বাংলা সরওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন এই তিন নেতার মাজার নির্মাণও জিয়ার কীর্তি। বলবীর বল চির উন্নত বামশির শির নিহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রে বলবীর চির উন্নত বামশির। এই সময় শতাব্দীর বিদ্রোহী কণ্ঠস্বর কবি নজরুল ইসলাম পরলোক গমন করেন। জিয়া তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত করেছিলেন পরম শ্রদ্ধা ভরে। মিরপুরে ডিফেন্স স্টাফ কলেজ প্রতিষ্ঠাতা জিয়া বলতেন, বাংলাদেশ চিরদিন বেঁচে থাকবে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। বিস্ময়কর সাংগঠনিক দক্ষতায় তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল, রোভার স্কাউটস, বয় স্কাউট, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট গড়ে তোলেন। জনগণের কাছাকাছি যাবার জন্য নাটোরের গণভবনে ও সিলেটে তিনি মন্ত্রিসভার বৈঠক করেন। স্বেচ্ছাশ্রমে অগ্রণী ভূমিকা পালনকারীদের জাতীয়ভাবে তিনি পুরস্কৃত করেন। রপ্তানিকারকদেরকেও যোগ্য সম্মান প্রদান করেন জিয়া। জিয়া তার প্রিয় যুব সমাজের জন্য যুব মন্ত্রণালয় গঠন করলেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যুব শক্তি বাংলাদেশের ভবিষ্যৎ। মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে জিয়া নারী নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানান। নিরক্ষরতার অভিশাপ দূর করার জন্য জিয়া বলতেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব আরোপকারী জিয়ার প্রাণপ্রিয় ছিল দেশের ছাত্র ছাত্রীরা। বঙ্গভবনে হিজবুল বাহারে মেধাবী ছাত্রছাত্রী ক্ষুদে বিজ্ঞানীদের জিয়া বলতেন, তোমরাই হলে বাংলাদেশের হাজার হাজার বছরের পরাধীনতার কলঙ্ক মোচনকারী প্রত্যাশার আনন্দ নিঃশ্বাস। ইসলামী বিশ্ববিদ্যালয়ও জিয়া প্রতিষ্ঠা করেন। আইসিটি ভিটিআরও তাঁর কীর্তি। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এই প্রত্যাশায় জিয়ার আমলে স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়ে, ফ্লাড লাইট প্রচলিত হয়, শুরু হয় এশীয় যুব ফুটবল। টেনিস কমপ্লেক্সও তিনি প্রতিষ্ঠা করেন। ক্রীড়াক্ষেত্রে কীর্তিমানদের তিনি করতেন পুরস্কৃত। মুষ্টিযুদ্ধের কিংবদন্তি মোহাম্মদ আলীকে তিনি বাংলাদেশে আনেন ও সম্মানজনক নাগরিকত্ব করেন প্রদান। নিজেও সামান্য অবসরে খেলায় উঠতেন মেতে। বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির উত্তরসূরি জিয়া প্রবর্তন করেন বাংলা নববর্ষ উৎসব। স্বাধীনতা পদকে ও ২১শে পদকে সম্মানিত করেছেন তিনি জাতীয় শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের। তাঁর এই উৎসাহে প্রচলিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পকে ইন্ডাস্ট্রি ঘোষণা, উন্নত মানের চলচ্চিত্রকে অনুদান ছাড়াও ফিল্ম ইনস্টিটিউট ও ফিল্ম আর্কাইভস তিনি স্থাপন করেন। সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী জিয়া পূর্ববর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ সংবাদপত্রগুলোকে মুক্ত করেন। প্রেস ইনস্টিটিউট স্থাপন, প্রেস কাউন্সিল গঠন ও প্রেস ক্লাবের সংস্কারও করেন জিয়া। কবি, শিল্পী, বুদ্ধিজীবী, সাহিত্যিকদের সঙ্গে মত বিনিময় ছাড়াও তিনি প্রথম চালু করেন সংস্কৃতি মন্ত্রণালয়। স্থানীয় সমাজকর্মী, খেলোয়াড় ও শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, শিল্পী, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ জাতিকে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দিতে পারেন।
সাংস্কৃতিক মান বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিশু একাডেমি। বিনোদনের জন্য শিশুদের উপহার দেন শিশু পার্ক। টেলিভিশনের নতুন কুঁড়ি পুরস্কার ছাড়াও তিনি জাতীয় সংসদে দর্শক হিসেবে শিশুদের আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক শিশু বর্ষের মিছিলে জিয়া নেতৃত্ব দেন নিজে। আগামী দিনের নাগরিক শিশুদের প্রতি গভীর ভালোবাসায় তিনি জাতীয় শিশু পুরস্কার প্রবর্তন করেন। বঙ্গভবনে প্রতিভাবান শিশুদের পুরস্কৃত করা ছাড়াও স্টেডিয়ামে শিশুদের মাঝে সরলতার সঙ্গে মিলেমিশে জিয়া শিশুদের নয়নমণি হয়ে ওঠেন। জাতীয় স্বাস্থ্য গঠনে প্রচলিত চিকিৎসা পদ্ধতির সঙ্গে পঙ্গু ও ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠায় উৎসাহ দান ছাড়াও জিয়া মহাখালীতে কলেরা হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, গ্রামে গ্রামে ডাক্তার প্রেরণ ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য স্থাপন করেন সার কারখানা। সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য চালু করেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। বিশ্বব্যাপী বিমান যোগাযোগের গুরুত্ব দিয়ে গড়ে তোলেন আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকায় আন্তর্জাতিক মানের সোনারগাঁ হোটেল স্থাপনও তাঁর দূরদর্শী চিন্তার ফসল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করতেন। কখনো খ্রিস্টানদের উৎসবে, কখনো বৌদ্ধদের পার্বণে, কখনো ইসলামী জলসায় তিনি যেতেন। বলতেন, দেশপ্রেম ইমানের অঙ্গ। সুযোগ পেলেই দেশে বিদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সহ পিরানি পীর ও দরবেশ ওলিয়া উলিয়ার মাজার তিনি করতেন জিয়ারত। পবিত্র কাবা শরীফেও তিনি ছুটে যেতেন। বঙ্গভবনে জিয়ার কাছে এসেছেন আন্তর্জাতিক বহু রাষ্ট্রনায়ক প্রতিনিধি। ওআইসির মহাসচিব হাবিব চাত্তি, পিএলওর চেয়ারম্যান ইয়াসির আরাফাত, গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকু তুরে, মিশরের হুসনি মুবারক, সৌদি অর্থমন্ত্রী সাবা আল খায়ের, চীনের ওয়াং ওয়াং চেন, জাপানের তাকাসি হাওয়াকাওয়া, বার্মার নেউইন, বিশ্বব্যাংক প্রধান রবার্ট ম্যাকনামারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর মাহলার, এসকাপের নির্বাহী জেবি মারাবিজ, নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম, ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান, নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেরেসা সহ অনেকেই। রাজনীতিতে জিয়ার গুরুত্বের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে তাকে আমন্ত্রণ জানান ফিদেল ক্যাস্ট্রো। সম্মেলনে তৃতীয় বিশ্বের সংগ্রামী কণ্ঠ জিয়া বলিষ্ঠভাবে বলেন, To the Non-Proliferation Treaty was based on a firm conviction that there can be peace only through the elimination of all nuclear weapons. Moves towards the limitation of nuclear armaments and other weapons of mass destruction are important steps in creating an atmosphere of trust and the relaxation of tension. জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্থপতি টিটো, ইরাকের সাদ্দাম হোসেন, আলজেরিয়ার বেনজাদিদ, মরক্কোতে হন সম্বর্ধিত, যুগোস্লাভিয়ায়, মিশরে ও গিনিতে লাভ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। কুয়েতের আমির আন্তরিক সংবর্ধনা জানান। সংযুক্ত আরব আমিরাতে পান উষ্ণ অভিনন্দন। ফিলিপাইনে করেন গুরুত্বপূর্ণ আলোচনা। উত্তর কোরিয়ার জাতীয় উৎসবে তিনি ছিলেন মধ্যমণি।
বাংলাদেশকে সর্বাধিক আর্থিক সাহায্য দানকারী জাপানে পান বিপুল আন্তরিকতা। ফ্রান্সে প্রেসিডেন্ট দেস্তার সঙ্গে সফল আলোচনার পর স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ চুক্তি। নিরাপত্তা পরিষদে জাপানকে হারিয়ে বাংলাদেশ লাভ করে আসন। জাতিসংঘে এক স্মরণীয় বক্তৃতায় তিনি বলেন, Special efforts must be made to develop the resources of such countries so as to reduce their vulnerability to external pressure and manipulation. Above all, it is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention. মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে হোয়াইট হাউসে হন সংবর্ধিত। জিয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট কার্টার বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট। Very fine leader of Bangladesh. Tremendous progress has been made under his leadership and with the courage and determination of the people of his great country. জিয়াও জবাবে ধন্যবাদ জানান। It has been a great honor for me and my delegation to have the opportunity to meet you at a time when you are so very busy for the election. নিউ ইয়র্কের মেয়র জিয়াকে নগরীর চাবি দেন উপহার। দীর্ঘ ৮ মাইল হেঁটে চীনের দুর্লঙ্ঘ প্রাচীরের শীর্ষে উঠে জিয়া সবাইকে অবাক করে দেন। পরে গ্রেট হলে চেয়ারম্যান হুয়া কুও ফেংয়ের সঙ্গে করেন ফলপ্রসূ আলোচনা। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গ্রাম বাংলায় ঘুরে মন্তব্য করেন, জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাম বাংলার কোটি কোটি রুগ্ন জীর্ণ মানুষকে স্বাবলম্বী করার জন্য খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষার নীতি নিয়ে জিয়া ঘোষণা করেন তার স্মরণীয় গ্রাম সরকার নীতিমালা। 9 কোটি মানুষকে সংগঠন করতে হবে। সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে। এটা হলো 1 নম্বর। এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমকপ্রদ করে, সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমে হাত্তা ইউগাইরু ওয়া মা বিআনফুসিহিম। এর অর্থ হলো যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার দূরদর্শী লক্ষ্যে জিয়ার চিন্তায় আসে নদী গবেষণা ইনস্টিটিউট। কৃষি, পানি ও সেচ সমস্যার সমাধানে তিনি ভারতীয় মন্ত্রীর কাছে পানির ন্যায্য হিস্সা দাবি করেন। ইতিমধ্যে 81 সালে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি। উপগ্রহ পর্যবেক্ষণেও দেখা যায় এই দ্বীপাঞ্চল নিশ্চিতভাবে বাংলাদেশের, অথচ প্রতিবেশী ভারতের অযৌক্তিক দাবির ফলে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বজ্র কঠিন জিয়া ও জাগ্রত জনগণ রুখে দাঁড়ান।
সীমান্তে উত্তেজনায় সতর্ক হয় দেশ রক্ষায় নিযুক্ত বাংলাদেশের অতন্দ্র প্রহরী। এই সময় জিয়া যান চট্টগ্রামে। সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় শৃঙ্খল দেশদ্রোহীর হঠকারী আক্রমণে রাষ্ট্রপতি জিয়া শাহাদাত বরণ করেন। পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় জানাজায় আসে মৃত্যুঞ্জয় জিয়ার পার্থিব মরদেহ। লক্ষ লক্ষ মানুষের বুক ফাটা হাজারিতে মথিত হয় আকাশ বাতাস। বুক ফেটে যায় তবু বিদায়, হে অমর, হে শহীদান। মাত্র 3.5 হাত মাটির কোলে চিরনিদ্রায় শায়িত হন শতাব্দীর অসাধারণ রাষ্ট্রনায়ক। সামরিক বেসামরিক সমস্ত জনতার অশ্রু ভেজা সালাম, অশ্রু সিক্ত পুষ্পস্তবক, তোপধ্বনির অব্যক্ত ক্রন্দনে জাতি শ্রদ্ধা জানালো জাতীয় বীর শহীদ জিয়াকে। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি অপার স্বাধীনতার আকাশ ছুতে চাও তুমি আবার, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককেই চমকে দিয়েছিল। দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকেই বলেন। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয়। জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং AQM বদরুদ্দোজা চৌধুরী। তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। গত 2 দশকের অধিকাংশ সময়ে খালেদা জিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন।
খালেদা জিয়ার শাসন আমল 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006, এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য, প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। কারণ হাসিনা, এই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব। তিনিই তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন, আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। হাসিনা এই কথাটা বলেছে, উনি বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার বাপ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। বলছি বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। গুলি করে গদি রক্ষা হবে না। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বেগম খালেদা জিয়াকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পর একদিন গণমাধ্যমের সামনে এভাবেই বলছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের রাহবার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলার মানুষকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না। আর যদি ক্ষমতাসীন মহলকে তুষ্ট করার জন্য রায় হয়, তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। দেশবাসীকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনাদের সাথেই আছি, আপনাদের সাথেই থাকব। রাজনীতি করি তো দেশের ভালোর জন্য, দেশের মানুষের কল্যাণ করার জন্য। তার এই আপসহীন রাজনৈতিক ক্যারিয়ার প্রায় 4 দশকের। বস্তুত এরশাদ সরকারের সময়ে যে দৃঢ়তার পরিচয় দিয়ে খালেদা জিয়া আপসহীন নেত্রী হয়েছিলেন, এখনো তিনি আপসহীনতার প্রশ্নে অদ্বিতীয়। বিগত 4 দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। 2007 সালের 3 সেপ্টেম্বর তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। তাকে সংসদ ভবন এলাকায় স্থাপন করা বিশেষ কারাগারে রাখা হয়। 2008 সালের 11 সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া। অনুরূপভাবে তারেক রহমানও কারা নির্যাতনের পর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য ব্রিটেনে চলে যান। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার তিনি আটক আদেশের মুখোমুখি হন। 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে এবং 1987 সালের 11 নভেম্বর আটক হন তিনি। 1987 সালে হোটেল পূর্বানীতে এক অনুষ্ঠান থেকে আটক করে আরও কয়েকজন নেতার সাথে তাকে মতিঝিল থানায় নেওয়া হয়। সে সময় পুলিশ তাকে জেলে পাঠায়নি। এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়। ফ্যাসিস্ট আওয়ামী মহাজোট শাসন আমলের বিগত 15 বছর তিনি সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন। তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বিদায় করা হয়। 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় অবরুদ্ধ করা হয় বেগম জিয়াকে। ওই সময় তার একটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। 2015 সালের 5 জানুয়ারি তার গুলশান কার্যালয়ের দুই পাশে বালুর ট্রাক বোঝাই করে কার্যত তাকে বন্দী করে ফেলা হয়। অমানবিক সেই বালুর ট্রাক বন্দী অবস্থায় টানা প্রায় 2 মাস খালেদা জিয়াকে বন্দী রাখে মাফিয়া সরকার। সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। 93 দিন অবরুদ্ধ থাকার পর ওই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে আদালতে হাজিরা দেওয়ার পর তাকে বাসায় ফিরতে দেওয়া হয়। খালেদা জিয়া এবং তার দল বিএনপির জনপ্রিয়তাই বেগম জিয়াকে এনে দিয়েছে নির্যাতনের দীর্ঘ ও দুর্গম পথ। দল হিসেবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য স্বৈরাচারের স্বাদ নিপীড়ন ও বিভাজনের নীতি অনুসরণ করেছিল।
তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার জেল জুলুমের সাথে নকল বিএনপি তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হামলা মামলা জেল জুলুম করেই ক্ষান্ত হয়নি, অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে। এমনকি খালেদা জিয়াকে জেলে রেখে তারা বিএনপিকে ভাগ করার চক্রান্ত করেছে বারবার। শত অন্যায় অত্যাচার করেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। প্রহসনের রায় দিয়ে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে গণগ্রেফতার। পুলিশ বলেছিল যারা প্রিজন ভ্যানে আক্রমণ করেছিল তাদেরকেই ধরা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। রাজধানী সহ সর্বত্র জেলা উপজেলা পর্যায়ে গণগ্রেফতারি চালিয়েছিল মাফিয়াতন্ত্রের পুলিশ বাহিনী। শুধু তাই নয়, গ্রামে গ্রামে আওয়ামী লীগ তালিকা তৈরি করে গ্রেপ্তার বাণিজ্য করেছিল, যেই বাণিজ্যের নেতৃত্বে ছিল পুলিশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের যে কয়টি নির্বাচনে যতটি আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, কোনোদিন কোনো পর্যায়ে তিনি পরাজয় বরণ করেননি। 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর বিএনপি পুনরুজ্জীবিত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময়ে বিশেষত যুব সমাজের মধ্যে বেগম খালেদা জিয়া ধারণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক শাসক, এরপরও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। ঠিক তেমনি বেগম খালেদা জিয়া এরশাদ অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধার করেন। 1990 সালে জাতীয় সমঝোতাকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন। বিগত 15 বছর ধরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাই তিনি হয়ে দাঁড়িয়েছেন গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়াকে বিগত 4 দশকের রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোষ করতে দেখা যায়নি। তাই বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করেন। আর এই দুটো কারণেই সবসময় খালেদা জিয়াকে ভয় পেত ফ্যাসিস্টরা। 2013 সালে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে যখন বিএনপির পায়ের আওয়াজ পাওয়া যায়, তখন ক্ষমতাসীন সরকার ক্ষমতার জোরে শক্তি প্রয়োগের মাধ্যমে যে কোনো মূল্যের বিনিময়ে ক্ষমতায় যাওয়ার এবং বিএনপিকে ক্ষমতায় না যেতে দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। 2014 সালের ভোটারবিহীন বোগাস নির্বাচন এই রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল। 2018 সালের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রেখে দিনের ভোট রাতে দেওয়ার খ্যাতি অর্জন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সর্বশেষ ডামি প্রার্থী দিয়ে বিশ্ব দরবারে বিতর্কিত সংসদ উপহার দেওয়ার রেকর্ড করে গণমানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয় হাসিনা বাহিনী। ইতিপূর্বে তারা এরশাদ এবং অন্য বিরোধীদের গৃহপালিত জীবে পরিণত করেছিল। বিএনপিকে দিয়ে তা সম্ভব হয়নি। সুতরাং খালেদা জিয়াকে নির্বাচন থেকে নির্বাসনে দেওয়ার জন্যই মামলা, হামলা, জেল ও নানা ধরনের নির্যাতনের হাতিয়ার হিসেবে বেছে নেয় আওয়ামী সরকার। বিগত 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে খালেদা জিয়াকে কোনো বেফাঁস কথা বলতে শোনা যায়নি। মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দী খালেদা জিয়া কতটা শক্তিশালী এবং জনগণের কাছের তা তিলে তিলে প্রমাণিত হয়েছে বাংলার বুকে। যদি তিনি আপোষ করতেন তবে কি হতো? আপোষ করলে খালেদা জিয়া আজ পর্যন্ত যা যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না। তবু তিনি আপোষহীন, তবু বাংলার মানুষের জন্য নিবেদিত প্রাণ এই দেশনেত্রী আপোষহীন হিসেবেই গণমানুষের হৃদয়ে তিনি চির অম্লান। প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে বাংলাদেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। প্রায় 6.5 বছর পর তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিলেন। তার বক্তব্যের কোথাও কি আমরা পেলাম তার ব্যক্তিগত দুঃখ, শোক, প্রতিহিংসার কথা? অথচ ভাবুন তো, গত 15 বছর তার উপর দিয়ে কি চলেছিল? কত জুলুম, কত মিথ্যাচার, কত নির্যাতন, কত অপমান তাকে সয়ে যেতে হয়েছিল। অথচ তার বক্তব্যে তার কোনো লেশমাত্র আমরা খুঁজে পেলাম না। বরং তিনি ব্যক্তিগত দুঃখ, তাপ, গ্লানিকে উপেক্ষা করে কি শান্ত ধীরস্থির ভাবে শুধু দেশের মানুষের কল্যাণের কথাই তুলে ধরলেন নিজের বক্তৃতায়। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। এখানে একজন খালেদা জিয়া সবার চেয়ে আলাদা, সবার চেয়ে ব্যতিক্রম, সবার চেয়ে অনন্য। পতিত হাসিনার প্রতিহিংসায় কথিত দুর্নীতির অভিযোগে জেলে যাওয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, আমার জন্য হরতাল, ধর্মঘটের মতো কোনো কর্মসূচি নয়।
কিন্তু সে সময় আর আজকের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আজ তিনি ইচ্ছে করলে বলতে পারতেন তার উপর হাসিনার অন্যায়, অবিচার, জুলুমের কথা, ছেলে হারানোর বিয়োগান্তক স্মৃতিচারণ করতে পারতেন, কিন্তু তিনি সেদিকে যাননি। তিনি তার বক্তৃতা ছিলেন সংযত, বিনয়ী, দেশের সত্যিকার কল্যাণকামী অভিভাবকের মতো কিছুটা উদ্বিগ্ন। আর এখানেই বাংলাদেশের অন্য সকল রাজনীতিবিদদের সাথে তার মোটা দাগের পার্থক্য। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। যতই আসুক ঝড় ফিরবো না আজ ঘর, যতই আসুক ঝড় ফিরবো না আজ ঘর। রাজপথ হলো আজ মোদের ঠিকানা, রাজপথ হলো আজ মোদের ঠিকানা। জনতার সংগ্রাম চলছে, চলবে, রাজপথে সংগ্রাম চলবে। এবার খেলা জমবে, জমবে, রাজপথে সংগ্রাম চলবে। আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। প্রতিবাদ করব, রাজপথে লড়ব, প্রতিবাদ করব, রাজপথে লড়ব। ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না, ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না। জনতার সংগ্রাম চলছে, চলবে, সিয়ার সৈনিক লড়বে। জনতার সংগ্রাম চলছে, চলবে, রাজপথ সংগ্রাম চলবে। গভীর রাতে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। তারেক রহমান যখন গ্রেপ্তার হন তখনও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল এবং সুস্থ। তার বিরুদ্ধে সাজানো হয় 13টি মিথ্যা মামলা। শুধু মামলা দিয়েই থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা। রিমান্ডের নামে তার উপর চালানো হয় অমানসিক ও পৈশাচিক শারীরিক নির্যাতন। ভেঙে ফেলা হয় তার মেরুদণ্ড। দাঁড়াবার শক্তি না থাকলেও বারবার আদালতে হাজিরার জন্য টানা হ্যাচড়া চলতে থাকে তাকে নিয়ে। তারেক জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শঙ্কিত হয়ে পড়েন তার চিকিৎসকরা। তার সুষ্ঠু চিকিৎসার জন্য সরকারেরই গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাকে দ্রুত বিদেশে পাঠাতে সুপারিশ করে। দেশ বিদেশের হাজারো মানুষ, বিএনপির বিভিন্ন নেতাকর্মী, বিশেষ কারাগারে আটক দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বারবার তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন। কিন্তু কোনো কিছুকে আমলে নেয়নি সে সময়ের সেনা শাসন তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার। অবশেষে কথিত দুর্নীতি ও চাঁদাবাজির 13টি মাটিয়ে শেষ পর্যন্ত সত্যকে দমিয়ে রাখতে ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা। বাধ্য হয় তারেক রহমানকে মুক্তি দিতে। 2008 সালের 3রা সেপ্টেম্বর হাসপাতালের প্রিজন সেলের বন্দিদশা থেকে মুক্ত হন তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। তারেক রহমান এখনো অসুস্থ। 2009 সালের বিএনপির জাতীয় কাউন্সিলে এক ভিডিও বার্তায় তারেক রহমান তার উপর চালানো পৈশাচিক নির্যাতনের কথা জনগণকে জানিয়ে দেন। অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন,
করা হলো। সেই বর্বর উৎপীড়ন ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি। সভ্যতা, মানবতা, আইন ও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল, কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা, দেশবাসীর দোয়া এবং মা বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি। তারেক রহমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে তারেক রহমান না থাকায় তার শূন্যতা অনুভব করছে দলের নেতাকর্মীরা। তবে দল ও দেশের স্বার্থে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তা মেনে নিয়েই এদেশে জাতীয়তাবাদী আদর্শ তথা উন্নয়নের রাজনীতির সমর্থক সহ দেশের প্রতিটি মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানের। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছে বিএনপি। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। 2023 সালের 13 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা রেইনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের
ন্যায্য মজুরি নিশ্চিত করা। প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা। শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে, দেশের সামনে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর 31 দফা রূপরেখা আমরা দিয়েছি। সেটি কি? সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয়, সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এই দেশে বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে। এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল কি করতে চায় দেশের জন্য সেই কথাগুলো বলা আছে। কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যেই কাজগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের উপযোগী, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে করতে পারবো, সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। যেই কাজ করার মাধ্যমে আমরা এই দেশের বেকারদের কর্মসংস্থান করতে পারবো, এই দেশের লক্ষ কোটি মা বোনদের, ভাইদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, তার উদ্যোগ গ্রহণ করতে হবে।
কি করে আমরা কৃষির উৎপাদন বাড়াবো। যে কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন আমরা কৃষকের হাতে তার দ্রব্যের ন্যায্য মূল্য পৌঁছে দিতে চাই, একইভাবে আমরা বাজারে যে জিনিসপত্রের দামের লাগামহীন গতি, সেই গতিকে আমরা টেনে ধরতে চাই। আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। তোমায় ছেড়ে যাব না। বাংলাদেশের প্রাণ মহান নেতা তারেক রহমান। লও লও সালাম লও তারেক জিয়ার সালাম লও। তারেক জিয়ার আহ্বান, দেশ বাঁচাতে রুখে দাঁড়ান। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। হটাও মাফিয়া, বাঁচাবে টেক ব্যাক বাংলাদেশ। জাগো বাংলাদেশ, জেগে ওঠো, ৭১-এর বীর জনতা। বিজয় হবে গণতন্ত্রের, গড়ে তোলো একতা। বাঁচতে হলে লড়তে হবে, দুঃশাসনের হবে শেষ। বাংলাদেশ বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। 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 রাজপথে হবে দেখা, মিছিলে মিছিলে হবে কথা। পরাধীনতার শিকল ভেঙে মুক্ত করব স্বাধীনতা। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সমান দেশ। বাংলাদেশ বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। 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 লও লও সালাম লও তারেক জিয়ার সালাম লও। তারেক জিয়ার আহ্বান, দেশ বাঁচাতে রুখে দাঁড়ান। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। হটাও মাফিয়া, বাঁচাবে টেক ব্যাক বাংলাদেশ। হার নয় প্রতিবাদ, এবার হবেই হবে অবরোধ। আঘাত এলে দেব জবাব, করবই প্রতিরোধ। ধনী গরিব আর কৃষক শ্রমিক চাই না হিংসে।